নির্বাচনের প্রায় মাঝ পর্বে চলে এসেছি, তাও এখনো বিভিন্ন রকমের স্পেকুলেশন চলছে। কোন দল জিতবে, কোন দল হারবে, বিজেপি 400 পার করতে পারবে কিনা, এটাই সব থেকে এখন আলোচনার বিষয়। এবং আরো একটি আলোচনা ফুটে উঠছে, পশ্চিমবঙ্গে বিজেপি কি এত কিছু ঘটে যাওয়ার পর তাদের অস্তিত্বের জানান দিতে পারবে? তৃণমূল কংগ্রেস কি অস্তিত্বের সংকটে পড়বে? এই সমস্ত যখন চর্চা চলছে, তার মধ্যেই পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলি তাতে আরো বেশ কিছুটা ইন্ধন জুগিয়েছেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যখন বলেছেন, ওপিনিয়ন পোল বাদ দিন, 25-26টা সিট বিজেপি পাবে না, তার থেকে অনেক বেশি সিট পশ্চিমবঙ্গে বিজেপি পাবে। এবং লোকসভার নির্বাচন মেটার পরপরই একেবারেই বিধানসভার নির্বাচনের প্রস্তুতি পর্ব শুরু করতে হবে, তার কারণ তৃণমূলের বিসর্জন পর্ব আসন্ন হয়ে যাবে লোকসভা নির্বাচনের ফল প্রকাশের পর। আপনি বিরোধী দলনেতাকে বিশ্বাস করেন তো? এমন সংখ্যা পাবো আমরা এবারে, ও 26-26-এর গল্প নেই, কয়েক মাসের মধ্যে ভোট করিয়ে দেব, কয়েক মাসের মধ্যে ভোট করাবো। অর্থাৎ শুভেন্দু অধিকারী তথা বিজেপির শীর্ষ নেতৃত্ব মনে করছেন, এবারে লোকসভা নির্বাচনে বিজেপি 30টি বা তার কাছাকাছি আসন জিতবে এবং তার ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের পতনের সূচনা শুরু করা যাবে। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তীব্র কটূক্তি ছুড়ে দিয়েছেন এই প্রসঙ্গে। তিনিও বলেছেন যে ওরা ভাবছে 30টা সিট পাবে, তাহলে নাকি সরকার পড়ে যাবে। আরে আগে 10টা সিট পেয়ে দেখা, এই রকম কার্যত পাল্টাও চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষের আশীর্বাদে, শুভেচ্ছায়, দোয়ায়, আর এখনো ভাবছে হরে কৃষ্ণ হরে রাম, যদি পাই 30টা ধাম। বুঝুন, ধাম মানে ধাম নয়, 30টা যদি সিট পায় তাহলে নাকি সরকারই ভেঙে যাবে। আমি বলি আগে তুমি 10টা সিট পেয়ে দেখাও, তারপরে তুমি 30টার কথা বলো, 42টার কথা ভাবো। এবার খুব স্বাভাবিকভাবেই পশ্চিমবঙ্গের যে মানুষ রয়ে গিয়েছেন, যারা পরিবর্তন চান, তারা নিশ্চিতভাবে অপেক্ষা করে বসে রয়েছেন বা সার্ভের ওপর কিছুটা ভরসা রাখছেন যে সার্ভেতে যেমন দেখা যাচ্ছে বিজেপি বেশ কিছু ভালো ফল করতে চলেছে, সেটা মিলবে বা সেটাকে ছাপিয়ে যাবে কিনা। আজকের পর্বে আপনাদের সামনে সেই সার্ভে দেখাবো, অনেক কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো, যেগুলো দেখলে নিশ্চিতভাবে একটা নতুন দিগন্ত খুলে যেতে পারে আপনাদের। প্রথমেই আপনাদের বলে রাখি, দুটো পর্বের নির্বাচন হয়ে গিয়েছে এবং এই দুটো পর্বের নির্বাচনের পর অনেকেই দাবি করছেন যে এক্সিট পোলে একদল দাবি করছেন তারা সব থেকে ভালো ফল করছেন, আরো একদল দাবি করছেন তারা ভালো ফল করছেন। কিন্তু আপনাদের জানিয়ে দিই, নির্বাচন কমিশনের একেবারে স্পষ্টত নির্দেশ রয়েছে, অন্তর্বর্তী নির্বাচনের কোনো এক্সিট পোল বার করা যায় না যতক্ষণ না পুরোপুরি ভোট কমপ্লিট হচ্ছে। কোনো ফেজের এক্সিট পোল কোনো সংবাদ সংস্থা বার করতে পারে না। তাই যারা দাবি করছেন যে এই দুটি ফেজ হয়ে গিয়েছে, এখানকার এক্সিট পোল বলছে এই, সেগুলোকে একেবারেই অবিশ্বাস করুন, কারণ সেটা হওয়া কখনোই সম্ভব নয়। এবার আপনাদের আসি আরো একটি তথ্যে। আপনারা পরিষ্কারভাবে জানেন যে এবারের যে দু ফেজের নির্বাচন হয়েছে তার মধ্যে একটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে 2019 সালের থেকে। কি সেই পরিবর্তন? না, ভোট পার্সেন্টের ডিক্লাইন। অর্থাৎ মানুষের মধ্যে 2019 সালের থেকে প্রায় গড়ে 5 থেকে 6% কম ভোট পড়ছে অ্যাভারেজে প্রত্যেকটি স্টেটে। তাহলে এই অনীহার কারণ কি এবং এই ভোট কম পড়লে কোন দলের লাভ, কোন দলের ক্ষতি? দেখুন, এখনো পর্যন্ত যে সমস্ত তথ্য আমি সংগ্রহ করতে পেরেছি তার মধ্যে পরিষ্কারভাবে বলা রয়েছে যে ভোট পার্সেন্ট বা ভোটের শতাংশ কম হওয়া মানে পরিবর্তন ইঙ্গিত করে না। আর ভোট শতাংশ যদি অনেকটা বেড়ে যায়, অল্প না, যদি ভোট শতাংশ আগের থেকে অনেকটা বেড়ে যায়, সেটা কিন্তু ইঙ্গিত বহন করে পরিবর্তনের। তাই সেই কারণে এবারে যে ভোট শতাংশ কমে যাচ্ছে সেটা কিন্তু বিরোধীদের পক্ষে যাচ্ছে না বলেই অন্তত পুরনো দিনের তথ্য তেমনই জানাচ্ছে। এবার চলে আসি ভারতবর্ষের প্রসঙ্গে। আজকে আপনাদের সামনে 15টি সার্ভে রিপোর্ট একেবারেই তথ্য সমেত তুলে ধরবো। তার আগে আসুন আপনাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সার্ভে দেখাই। দ্য হিন্দুর করা একটি সার্ভে, সেটা আপনাদের দেখাচ্ছি। সেখানে দেখতে পাচ্ছেন যে মানুষ কত আস্থা রাখছে কোন দলের ওপর। কংগ্রেসের ওপর আস্থা রাখছে 21% মানুষ, যেখানে বিজেপির ওপর আস্থা রাখছে 40% মানুষ। অর্থাৎ কংগ্রেসের থেকে প্রায় ডবল কিন্তু মানুষ বিজেপির ওপর আস্থা রাখছে। এটা একটি পয়েন্ট যেটা আপনারা নোট করতে পারেন, এর প্রভাব কিন্তু ভোট বাক্সে বন্দী হতে পারে।
এবার আপনাদের একটা তথ্য দেখাবো, সেটা হচ্ছে আপনারা জানেন তৃণমূল কংগ্রেস যেমন বারবার দাবি করে তারা গরিবের পার্টি, তেমনি কংগ্রেসের তরফ থেকেও এই ধরনের দাবি করা হয় যে আমি আপনাদেরই লোক, অর্থাৎ সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষের লোক। আর বিজেপি হচ্ছে বড় লোকদের পার্টি। আম্বানি আদানি এদেরকে তোষণ করে বিজেপি, গরিবদের কথা বোঝে না বলে কিন্তু বিরোধী দলগুলি এই পয়েন্টে বিজেপিকে আক্রমণ করে। কিন্তু ভোট বাক্সে কি এই আক্রমণের ফল সেটা প্রতিফলিত হচ্ছে? আসুন দ্য হিন্দুর একটি সার্ভে আপনাদের দেখাচ্ছি, যেখানে গোটা সামাজিক স্তরে সার্ভেকে ভাগ করা হয়েছে গরিব, অত্যন্ত গরিব, মধ্যবিত্ত, বড়লোক, এই সমস্ত প্রত্যেকটি বর্গের যে সমাজের লোকজন রয়েছে তারা কি মনে করছেন, তারা কাদের পক্ষে ভোট দেবেন বলে জানাচ্ছেন সার্ভেতে। দেখুন সেই রিপোর্ট। দেখুন পুয়ার, যারা একেবারে অত্যন্ত গরিব, তারা কংগ্রেসের পক্ষে 22% রয়েছেন এবং বিজেপির পক্ষে রয়েছেন 39%। অর্থাৎ যারা অত্যন্ত গরিব, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাদের জন্য উজালা গ্যাস বিনা পয়সায় বছরে 3টি করে দেন, সেখানে 3 বছর থাকার পরেও গরিবরা তারা আস্থা রাখছেন মোদির ওপরেই। 40% তারা মনে করছেন বিজেপিকেই তারা চাইছেন, আর মাত্র 22% তারা কংগ্রেসের উপর ভরসা দেখাচ্ছেন। এবার আপনাদের দেখায় নিম্ন মধ্যবিত্ত, যারা লোয়ার ক্যাটাগরির, তারা কি মনে করছে। তাদেরও একেবারে সেম, যারা দরিদ্র সীমার নিচে রয়েছেন তাদের মতো করে কিন্তু নিম্নবিত্তরাও তারা সেটাই মনে করছে যে কংগ্রেসকে সাপোর্ট দিচ্ছেন তারা 22%, বিজেপিকে সাপোর্ট দিচ্ছেন তারা 39%। এবং এবার আসি আপনাদের মিডল ক্লাসে, একটি বড় অংশের মানুষ কিন্তু ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের মিডল ক্লাস মানুষ, তারা কি মনে করছে। তাদের সংখ্যাটা কিন্তু গরিব বা অতি গরিবের থেকে আরো একটু খারাপ কংগ্রেসের পক্ষে। কংগ্রেসকে তাদের মধ্যে 20% সাপোর্ট করছেন, বিজেপিকে সাপোর্ট করছেন 40%, সেটা কিন্তু একেবারেই দেখতে পাচ্ছেন সার্ভে রিপোর্টে। আর এবারে যদি আসি আপার ক্লাস, অর্থাৎ যারা উচ্চবিত্ত, তারা কাদের সাপোর্ট করছে। তারাও দেখুন কংগ্রেসকে সাপোর্ট করছে 20%, বিজেপিকে সাপোর্ট করছেন 45%। অর্থাৎ এই সার্ভে রিপোর্টটা আপনারা যদি দেখেন, এখানে কিন্তু এমন কোনো ইঙ্গিত নেই যে যারা অত্যন্ত গরিব তারা বিজেপির পক্ষে থাকছে না, যারা বড় লোক তারাই শুধু বিজেপির পক্ষে থাকছে। সমাজের প্রত্যেকটি বর্গের লোকজন, যদি 4টে বর্গে ভাগ করে দেওয়া যায় সমাজকে, তাহলে প্রত্যেকটি বর্গের লোকজনই কিন্তু কার্যত প্রায় সমান পার্সেন্টেজে বিজেপির ওপর আস্থা দেখাচ্ছেন এবং কার্যত সমান পার্সেন্টেজ কংগ্রেসের ওপর আস্থা দেখাচ্ছেন। কিন্তু এই দুটি পার্সেন্টেজের মধ্যে দ্য হিন্দুর করা একটি সমীক্ষাতে স্পষ্টভাবে দেখা যাচ্ছে যে বিজেপিকে সাপোর্ট করার পার্সেন্টেজ কংগ্রেসের থেকে প্রায় দ্বিগুণ। অর্থাৎ আপনারা শুনবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী আম্বানি আদানি নিয়ে একেবারে ক্রমাগত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আক্রমণ করেন, বারবার বলার বা বোঝানোর চেষ্টা করেন মানুষকে যে এরা হচ্ছে বড় লোকের পার্টি এবং তাদের পার্টি হচ্ছে আপনার আমার গরিব লোকেদের জন্য। কিন্তু যে সমীক্ষার ফল সামনে আসছে সেখানে এর প্রতিফলন লক্ষ্য করা যাচ্ছে না। এটা ইঙ্গিত বহন করে যে মঞ্চের উপর থেকে নেতা মন্ত্রিত্বরা যা বলেন আর সাধারণ মানুষ গোগ্রাসে তা গেলেন, এমনটা কিন্তু নয়। এই সমীক্ষার ফল হয়তো তারই ইঙ্গিত। এবার আপনাদের দেখাতে চাইবো দেশের নিরিখে কংগ্রেস বা বিরোধী দল কিংবা বিজেপির অবস্থান কি। আপনারা জানেন সাউথ বা দক্ষিণে কিন্তু বিজেপি অন্যান্য জায়গার তুলনায় বেশ দুর্বল। সেই অনুযায়ী একটা সার্ভে করা হয়েছে, সেখানে কি দেখা যাচ্ছে আপনাদের দেখায়। নর্থ এবং ওয়েস্ট, সেখানে কংগ্রেসকে সমর্থন করছে 22 থেকে 24% মানুষ এবং বিজেপিকে সমর্থন করছে 47 থেকে 48% মানুষ। অর্থাৎ নর্থ এবং ওয়েস্টের যারা মানুষ রয়েছেন ভারতবর্ষের, তাদের একটি বড় অংশ প্রায় 50% মানুষ কিন্তু বিজেপির ওপর ভরসা রাখছে এবং কংগ্রেসের উপর আস্থা রাখছে মাত্র 24 থেকে 20% বা 22% মানুষ। আপনি যদি দক্ষিণে চলে যান, এখানে কিন্তু কংগ্রেস চিরকালই শক্তিশালী, বিজেপি ততটা শক্তিশালী নয়। কিন্তু 2024-এ সেই ইঙ্গিত মুছে যাচ্ছে। আপনারা যদি ভোট শেয়ার দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কংগ্রেস সেখানে সমর্থন পাচ্ছে 20 থেকে 23% এবং বিজেপি, যারা সাউথে সেইভাবে নগণ্য পার্টি বলা হতো, কংগ্রেস বলতো যে দক্ষিণ ভারত থেকে বিজেপি মুছে যাবে, সেই বিজেপি দেখুন 18 থেকে 25% সমর্থনের ইঙ্গিত দেখাচ্ছে দক্ষিণ থেকে। এবং এবারেও তেলেঙ্গানা, তামিলনাড়ু, কর্ণাটকা এই সমস্ত রাজ্যগুলি থেকে বিজেপির ভালো ফলের আশা করছে কিন্তু বিভিন্ন সমীক্ষা। তার প্রতিফলনও আপনাদের দেখাচ্ছি সাউথে। এতদিন পর্যন্ত যে কংগ্রেসের একচ্ছত্রতা ছিল
সেটা কার্যত থাবা বসাতে পেরেছে অন্তত সমীক্ষার ফল। ভোটের রেজাল্ট কি আসবে সেটা নিশ্চিতভাবে আপনাদের সামনে পরে ভোটের রেজাল্ট বেরোনোর পর বিশ্লেষণ করে বলবো যে এই ওপিনিয়ন পোল বা সমীক্ষাগুলো মিলল কিনা। এবার আসি ইস্ট এবং নর্থ। এই ইস্টের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গ পড়ে যাবে, পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, বিহার এরা পড়ে যাবে। এখানে আপনি যদি দেখেন তাহলে এখানে কংগ্রেসকে সমর্থন জানাচ্ছেন 14 থেকে 12% মানুষ এবং 34 থেকে 42% মানুষ বিজেপির পক্ষে এই সমস্ত অঞ্চলে। অর্থাৎ এখানেও কিন্তু কংগ্রেসের সমর্থন অন্যান্য রাজ্যগুলোর তুলনায় অনেকটাই কম, অনেকটাই থাবা কম কংগ্রেসের। আপনারা নিশ্চিতভাবে জানেন উড়িষ্যা বলুন, বিহার বলুন, পশ্চিমবঙ্গ বলুন, বড় বড় যে 3টে রাজ্য সেখানে কংগ্রেসের অস্তিত্ব সেইভাবে নেই। বিহারে ছিল, বিহারে পাল্টে গিয়ে নীতিশ কুমার এখন বিজেপির সঙ্গে জোট করেছে। আর পশ্চিমবঙ্গে এই মুহূর্তে কংগ্রেস পোস্টার এবং উড়িষ্যাতেও কংগ্রেসের সেই একই হাল। তাই ইস্ট যদি ধরেন সেখানে কিন্তু কংগ্রেসের একেবারেই দুর্বল অবস্থা এবং বিজেপি ক্রমশ সেখানে শক্তিশালী হচ্ছে। আপনারা যদি খেয়াল করেন ইতিমধ্যেই বিহার সেটি বিজেপির দখলে চলে গিয়েছে এবং পশ্চিমবঙ্গে ক্রমাগত একের পর এক নির্বাচনে বিজেপির ভোট শেয়ার বাড়ছে। উড়িষ্যাতেও এবারে বিজেপি ভালো ফল করবে বলে কিন্তু একটা সমীক্ষায় ইঙ্গিত আসছে। সেই ক্ষেত্রে ইস্টে একটি বড় গড় বিজেপি তৈরি করতে চলেছে নর্থ এবং ওয়েস্টের মতো। সেক্ষেত্রে এবারের ভোটে তার একটি প্রভাব কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। এবং আপনাদের মনে রয়েছে আমি এর আগে যে সমস্ত সার্ভেগুলো আপনাদের দেখিয়েছিলাম তার মধ্যে একটা কাস্ট সার্ভে, অর্থাৎ কোন সম্প্রদায়ের মানুষ বিজেপি, কংগ্রেস, তৃণমূল কংগ্রেস কার ওপর আস্থা রাখছে সেই সম্পর্কিত একটি আপনাদের সামনে ভিডিও এনেছিলাম। সেখানেও আপনাদের দেখিয়েছিলাম যে সংখ্যালঘু সম্প্রদায় 2019 সালে বিজেপির ওপর যতটা আস্থা রেখেছিলেন, সার্ভেতে অন্তত ইঙ্গিত আসছে সংখ্যালঘু সম্প্রদায় তারা আগের তুলনায় বিজেপিকে বেশি পরিমাণে সমর্থন জানাচ্ছেন। অর্থাৎ সেই দিকটাতেও কিন্তু বিজেপি এবারে উন্নতি করেছে বলে আপনাদের আগের একটি পর্বে দেখিয়েছিলাম। যারা দেখেননি আপনারা দেখে নিতে পারেন আমাদের ভিডিও সার্চ করে। এবার সর্বশেষ যে পর্বে আসবো, যেটার জন্য হয়তো আপনারা অনেকেই বসে রয়েছেন যে বিজেপি কেমন ফল করতে পারে, এর প্রচুর সমীক্ষা আপনারা আগেও শুনেছেন, আমিও দেখিয়েছি। কিন্তু পোল অফ পোলস 15টি সার্ভে সংস্থার রিপোর্ট আজকে আপনাদের সামনে পেশ করতে চলেছি, যেটা আপনারা এর আগে কখনো শোনেননি। আপনারা 2টো, 4টে, 5টা ম্যাক্সিমাম শুনেছেন, কিন্তু আজকে আপনাদের সামনে 15টি সার্ভে সংস্থা তাদের গড় হিসাবে কোন দল কতগুলো সিট পেতে পারে সেই তথ্য আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন 15টি সংস্থার মধ্যে কারা কারা রয়েছে আপনারা চিত্র দেখতে পাচ্ছেন। এবিপি নিউজ, সি ভোটার, টাইমস নাও, ইটিজি, টাইমস 18, এবিপি নিউজ, সি ভোটারের দ্বিতীয় সমীক্ষা, ইন্ডিয়া টিভি, সিএনএক্স, টাইমস নাও, ইটিজির দ্বিতীয় সমীক্ষা, জি নিউজের সমীক্ষা। এরকম প্রচুর সমীক্ষক সংস্থা, কেউ একবার কেউ মাল্টিপল টাইম যে সমীক্ষাগুলো করেছেন, এরকম 15টি সমীক্ষার রিপোর্ট আমাদের হাতে আছে। এবং সেখানে আপনারা যদি একবার দেখেন এনডিএ কতগুলি আসন পেতে চলেছে সেই লাইনটি যদি আপনারা একবার লক্ষ্য করে দেখেন তাহলে দেখবেন এখানে কিন্তু সকলেই 300 ওপরে সিট দেখাচ্ছে, ম্যাক্সিমামই দেখাচ্ছে 350 ওপরে। একজন দেখিয়েছেন, নিউজ 18 দেখিয়েছে শুধুমাত্র 400 ওপরে, বাদ বাকি সকলেই প্রায় 350 ওপরে, কেউ কেউ 300 ওপরে দেখাচ্ছেন। আর আপনারা যদি একটু এনডিএ বা ইন্ডিয়া জোটের খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে এখানে সবাই 100 থেকে 150-এর মধ্যে, কেউ 100 থেকে 150-এর মধ্যে রেখেছেন, কেউ কেউ 150 থেকে 200-এর মধ্যে রেখেছেন। নিশ্চিতভাবে এক এক করে আপনাদের বলার প্রয়োজন বোধ করছি না। এবং থার্ড যে কলামটা আছে সেটা যদি আপনারা লক্ষ্য করেন লিড, তাহলে দেখুন প্রত্যেকটি সার্ভেতে লিড এসেছে কিন্তু এনডিএ। একটি সার্ভে এতগুলো সমীক্ষক সংস্থা এতবার করেছেন, তা সত্ত্বেও কেউ কখনো ইন্ডিয়া জোটকে লিড করছে দেখাতে পারেননি। প্রত্যেকটি সার্ভে সংস্থা যতবার করেছেন, এমনকি বিভিন্ন চিন্তাধারার যে বিভিন্ন মিডিয়া রয়েছে, কেউ কিন্তু কংগ্রেস জিতছে বা ইন্ডিয়া জোট জিতছে এই রকম ইঙ্গিত কেউ দিতে পারেননি কোনো সার্ভেতে। যদিও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে রাহুল গান্ধী বলছেন এই সমস্ত সার্ভে কেনা এবং তারাই নাকি ক্ষমতায় আসছে, তারা নিশ্চিতভাবে দাবি করতেই পারেন। এবার আপনাদের দেখাতে চাইবো এই যে প্রত্যেকটি 15টি সার্ভে করা হয়েছে তার অ্যাভারেজ, অর্থাৎ আপনারা এটাকে পোল অফ পোলস বলতে পারেন। এই পোল অফ পোলসে কতগুলো করে সিট আসছে দেখুন, আমি অ্যাভারেজ করে আপনাদের দেখিয়েছি। সেখানে এনডিএ বা বিজেপি পেতে পারে 355.1%, অর্থাৎ 355টি সিট এক্ষেত্রে ধরে নিতে পারি। 355টি অ্যাভারেজ সিট যেটা বিজেপি পেতে পারে একেবারেই, সেটা মনে করা হচ্ছে বিজেপি নয়, বিজেপি এবং বিজেপি শরিক দলগুলো সব মিলিয়ে। এবং ইন্ডিয়া শরিক তারা পেতে পারে 149টি আসন।
আর যারা বাকিরা রয়েছে তারা সব মিলিয়ে 51টি আসন পেতে পারেন। এটাই কিন্তু এই 15টি সমীক্ষার নির্যাস যদি আপনারা বলেন তাহলে সেটা তুলে ধরলাম। এবং আপনাদের দেখাতে চাইবো পশ্চিমবঙ্গেও কিন্তু এই ধরনের সার্ভে করা হয়েছিল, বিভিন্ন সমীক্ষক সংস্থা সার্ভে করেছে। আপনাদের 10টি সমীক্ষক সংস্থার সার্ভের রিপোর্ট দেখাচ্ছে, সেখানে আপনাদের দেখাতে চাইবো ওই পোল অফ পোলস অ্যাভারেজটা আপনাদের দেখাতে চাইবো। অ্যাভারেজটা আপনারা যদি দেখেন তাহলে দেখতে পাচ্ছেন যে তৃণমূল কংগ্রেস পেতে পারে 22টি আসন, বিজেপি পেতে পারে 18টি আসন। অর্থাৎ কার্যত যে 2019 সালের নির্বাচনের ফল এসেছিল এই প্রত্যেকটি সার্ভের গড় করলে এই একই তথ্য পাওয়া যাচ্ছে। অর্থাৎ পশ্চিমবঙ্গে যে একটা আওয়াজ উঠছে যে এবারে কিন্তু পরিবর্তন হওয়ার ইঙ্গিত, এমন সিট বিজেপি নাকি পাবে যে আগামী দিনে বিধানসভা নির্বাচন খুব তাড়াতাড়ি হয়ে যাবে। সমীক্ষক সংস্থাগুলির অ্যাভারেজ কিন্তু সেই দিক নিদর্শন করছে না। এটা নিশ্চিতভাবে যারা পরিবর্তন চান তাদের জন্য খুব একটা আশার আলো নয়। তার কারণ এত কিছু ঘটনার পরেও যদি বিজেপি 2019 সালের মতোই ফল করে তাহলে সন্দেশখালীর ঘটনা, চাকরি চুরির ঘটনা, পার্থ বালু, এই সমস্ত এত বড় হেভিওয়েট নেতাদের গ্রেপ্তার, এত কিছু ঘটে যাওয়া ঘটনার পরেও যদি বিজেপি 18তেই আটকে যায় তাহলে নিশ্চিতভাবে যারা পরিবর্তন চাইছেন তাদের জন্য একটা হতাশার বড় কারণ হতে পারে। আপনাদের কি মনে হচ্ছে, একটু রিয়েলিস্টিক্যালি যদি আপনারা বলেন? আবেগ নিশ্চিতভাবে আপনারা যারা তৃণমূল কর্মী তারা বলবেন যে এবারে তৃণমূল কংগ্রেস 42-এর মধ্যে 35টি আসন পাবে, বিজেপিও হয়তো তাই বলতে পারেন 30-এর বেশি আসন পাবে। আবেগটাকে বাদ দিয়ে আপনারা তথ্য চিন্তা করে কি মনে করছেন পশ্চিমবঙ্গে কেমন রেজাল্ট হতে পারে? এই সার্ভেতে যে তথ্য উঠে আসলো সেটাই কি হতে পারে, নাকি বিজেপি এর থেকে ভালো ফল করতে পারে বলে আপনাদের মনে হচ্ছে? আজকের পর্বে লিখে জানান। আর এই পর্বটি কেমন লাগলো, অনেক গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের দিতে পারলাম। এই ধরনের তথ্য আরো কালেক্ট করে আগামী দিনে আপনাদের সামনে আনার চেষ্টা করব, শুধুমাত্র যদি আপনাদের সাপোর্ট এবং সহযোগিতা পাই আগের মতোই। এখনকার মতো এখানেই শেষ করলাম।